বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই যে একজন যুদ্ধাপরাধীর বেকসুর খালাস হয়ে গেলেন, এতে করে আইনের কোনো অপশাসন হইল কিনা? না, এতে কোনো আইনের অপশাসন হয় নাই, এবং এই ব্যাপারে আমাদের অবস্থানও বেশ সুস্পষ্ট হওয়া উচিত যে আমরা সকল প্রকার শাহবাগীয়তার বিরুদ্ধে আমাদের অবস্থান। শাহবাগীয়তাটা কি? শাহবাগীয়তা হচ্ছে, সেটা আমরা যদি একজন কেউ না জেনে থাকি, এটা দুঃখজনক হবে 2025 সালে এসে। শাহবাগীয়তা হচ্ছে যেখানে আইনের ডিউ প্রসেসকে অ্যাভয়েড করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও মদদে জুডিশিয়াল কিলিং করা হয়, বা যে কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা যখন পান্ডামি করা হয়, জুডিশিয়াল কিলিং হইতেছে সেটার পিনাকল যখন পৌঁছে যায় ব্যাপারটা তখন। যে কারণে আমরা 2013 সালে শাহবাগের বিপক্ষে আমাদের অবস্থান ছিল আনলাইক পিনাকি ভট্টাচার্য, এবং 2025 সালে শাহবাগের বিরুদ্ধে আমাদের অবস্থান হ্যাগেন আনলাইক পিনাকি ভট্টাচার্য। ভদ্রলোক আবার সকল শাহবাগের পক্ষে 13 সালেও পক্ষে ছিলেন, 2025-ও পক্ষে আছেন। এবং 2025-এর শাহবাগ নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলছি, প্রসঙ্গ যেহেতু আসলে একটু টাচ করি। সেটা হচ্ছে যে 2025 সালে শাহবাগের সরকারপন্থী মিনিয়নরা, কিংস পার্টির মিনিয়নরা বসছিল এমন একটা দাবি নিয়ে, যে দাবির সাথে সরকারের একাত্মতা আছে, কিন্তু সরকার নানান কারণে সেই পদক্ষেপটা নিতে পারতেছিল না সুবিধা করে উঠতে। তো মিনিয়নরা বসে যখন দাবিটা তুলল, সরকার সেই দাবিটা মেনে নিল। 2013 সালে সেটা ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসি, আর 2025 সালে সেটা ছিল বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা। আচ্ছা, অবশ্যই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, একটা আদালত থেকে সিদ্ধান্ত আসছে, একটা সরকারের তরফ থেকে আসছে। কিন্তু যেটা আদালতের তরফ থেকে আসছে সেটা আমরা জানি, সেটা সিম্পলি সরকারের তরফ থেকে আসছে, আদালত হয়ে। সো সেটাও একই ব্যাপার, কোনো ফান্ডামেন্টাল কোনো পার্থক্য নয়, মৌলিক। এই পার্টিকুলার রায়ের ক্ষেত্রে এই যে ভদ্রলোকের বেকসুর খালাস হয়ে গেল, এখন তাহলে কি যুদ্ধাপরাধীর কোনো শাস্তি হবে না? এত বড় একটা অন্যায় কাজের কোনো শাস্তি হবে না? ওনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে এবং যুদ্ধাপরাধের অভিযোগ আছে, হবে না? হ্যাঁ, না, সেটা তো হবে। যদি উনি অপরাধ করে থাকেন তাহলে তো শাস্তি হইতে হবে এবং বিচার হইতে হবে, কিন্তু উনি অপরাধ করছেন কিনা সেটা আমরা জানবো কিভাবে? সেটা আমরা জানবো একটা স্বাধীন আদালত এবং স্বাধীন বিচার প্রক্রিয়া এবং একটা সভ্য রিলায়েবল বিচার প্রক্রিয়ার মাধ্যমে। সোনার বাংলায় কি সেটা আছে? না, সোনার বাংলায় সেটা নাই। তাহলে আমাদের ডিফল্ট পজিশন হচ্ছে লেট হিম গো। আমাদের ডিফল্ট পজিশন হচ্ছে যে সে যদি অপরাধী হয়েও থাকে, লেট হিম গো। আর যদি অপরাধী না হয় তাহলে তার কথাই নাই। না, এগেন, তাহলে উনি অপরাধী নাকি অপরাধী না, সেটা আমরা কিভাবে জানবো? সেটা জানার কোনো সুযোগ আমাদের নাই। সোনার বাংলার কোর্টের মধ্যে কি হয়, আইন আদালত থেকে শুরু করে, প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বোচ্চ কি হয়, এটা নতুন করে আলোচনার অবকাশ রাখে না। তার উপরে আমরা দেখলাম যে এইভাবে করে আপনি দাঁড়াইয়া যাবেন, আমি বসাই দিব, লোকে জানবে আমাদের খাতির নাই, সেফ হোমে টিউটর করা, তারপর সাক্ষীকে গুম করে দেয়া, তারপর সাক্ষীরা বিভিন্ন সময় বের হয়ে এসে কীভাবে তাদেরকে চাপ প্রয়োগ করে এলাকার মধ্যে গিয়ে পুলিশ গোয়েন্দার লোকজন। সো এগুলো তো অজানা না আমাদের কারো, বাংলাদেশে যে দেশে কী হয়। তো যে এত কিছুর পরও যে শাহবাগীরা হচ্ছে যে জামাত নেতাদের ফাঁসির জন্য একদম মুশড়ে পড়ে, আজকে দেখলাম সঙ্গীত শিল্পী সায়ান যেভাবে ডাকতে চান, উনি হচ্ছে ইয়ের সময় জুলাই আন্দোলনে কি প্রবল তীব্র ভূমিকা নিয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, যেখানে দেশে বসে দেশের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কেউই মুখ খুলতে চায় না। অনেক বড় এখন যারা বিপ্লব মারাননি তারা অনেক রয়ে কথা বলছে। সেখানে এই সঙ্গীত শিল্পী সায়ান যেই ভূমিকা নিছে, মানে বুক অন্তরাত্মা কেঁপে ওঠার মতো। এবং ভদ্রমহিলা সবসময় এরকম, কিন্তু সেই মহিলা আজকে দেখলাম পোস্ট দিচ্ছেন যে উনি হচ্ছে এই এনসিপি পার্টি চান না, বা এটা আজকে ওনার ভুল ভেঙে গেছে, উনি ভুলের পথে ছিলেন আজকে রাজাকারের হচ্ছে মুক্তি হয়ে যাওয়ায়। তা আমি ভদ্রমহিলার কাছে জানতে চাই যে উনি যে রাজাকার ছিলেন সেটা আপনি কোথেকে জানলেন? সেটা আপনি কি ওখানে উপস্থিত ছিলেন? অকুস্থলে, ঘটনাস্থলে কি আপনি উপস্থিত ছিলেন ফিজিক্যালি? ও ছিলেন না, তাহলে কোথেকে জানলেন? শোনা কথা, কার কাছ থেকে শুনছেন? আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের প্রচার করা গল্প, অমুক বইয়ে পড়ছি, তমুক সাক্ষাৎকার থেকে জানছি। তারপর সরকার হইতেছে কিছু গল্প বানাইছে, কিছু টাকা পয়সা দিয়ে, লোক দিয়ে, হুমকি ধামকি দিয়ে কিছু গল্প ফাঁদছে, সেই গল্পই তো। এর বাইরে তো আপনার জানার আর কোনো ক্যাপাসিটি নাই। তো সেটা জেনে আপনি এত টকভক করতেছেন, আপনি যে এগেন ওয়ান মোর টাইম, মেবি ওই লোক হইতেছে অপরাধ করছেন, কিন্তু আমাদের জানার তো সেই কোনো ক্যাপাসিটি, স্কোপ নাই। সেক্ষেত্রে আমাদের ডিফল্ট এবং সুসভ্য এবং মানবিক পজিশন হচ্ছে যে তাকে কোনো ধরনের বিচারিক আওতায় আনা যাবে না, কোনো বিচারিক জুডিশিয়াল কোনো পান্ডামি করা যাবে না, কোনো প্রাতিষ্ঠানিক পান্ডামি করা যাবে না। সেটা ডিফল্ট। সেখানে হয়তো ওই ভদ্রলোক ওই অপরাধ করেনও নাই, এরকম অনেকের ব্যাপারে আমরা জানি যে
যাক মানে স্পেসিফিক ডিটেলসে না ঢুকি গেলে কুতর্ক শুরু হয়ে যাবে। কিন্তু চোখের সামনে আমাদের যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে একের পর এক, এ ব্যাপারে তো কোনো দ্বিধার অবকাশ নাই। এবং সবচেয়ে বড় কথা হইতেছে শুধুমাত্র বিরোধী দলের কিছু লোককে পিক করে করা হইতেছে। মানে এর চেয়ে বড় প্রহসন, এর চেয়ে বড় দিবালোকের মতো সত্য তো আর হয় না। আওয়ামী লীগের মধ্যে প্রচুর লোক আছে, শেখ হাসিনার বিআই থেকে শুরু করে চাঁদপুরের রাজাকারের লিস্টে 14 নম্বরের না 10 নম্বরে শেখ হাসিনার বিআইয়ের নিজের নাম আছে। আওয়ামী লীগের মধ্যে প্রচুর রাজাকার ভর্তি হয়ে বসে আছে, তাদের বিচার হয় না। শেখ মুজিবের হত্যাকারী সব আওয়ামী লীগের নেতা, তাদেরকে নিয়ে চুলকায় না। ওই জিয়াউর রহমান নাকি খুন করছে, এদেরকে নিয়ে চুলকায়। সেগুলো সব রাজনৈতিক পান্ডামি, এগুলো তো না জানা বোঝার কোনো কারণ নাই। না, রাজনৈতিক লোকেরা যখন এগুলাকে ব্যবহার করে এইসব টকিং পয়েন্টকে, সেটা ওয়ান থিং। সাধারণ মানুষ কিভাবে শাহবাগী হইতে পারে এবং ভাবতে পারে সে শাহবাগী হয়ে খুব মানবতার পক্ষে অবস্থান নিল, স্পেশালি সঙ্গীত শিল্পী শায়নের মতো ভদ্রমহিলা যিনি রাজনৈতিকভাবে সচেতন, এটা খুবই দুঃখজনক, রাইট? ওয়ান মোর টাইম, আমি যদি সঙ্গীত শিল্পী শায়নের কাছে এখন জানতে চাই আপনি নিশ্চিত হলেন যে এই ভদ্রলোক হত্যাকারী, খুনি, ধর্ষক ছিল এবং ওনার ফাঁসি পাওনা, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? উনি সেটা বাদ দিয়ে হাজারটা রেফারেন্স দাঁড় করাবেন যেগুলো আওয়ামী পান্ডাদের টকিং পয়েন্ট। তো এইভাবে তো একটা বিচারিক প্রক্রিয়া চলতে পারে না, এইভাবে তো সভ্যতা চলতে পারে না। আমরা সেই ধরনের পান্ডামিরও বিপক্ষে ছিলাম, যেভাবে ছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, যেভাবে সকল ধরনের প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, জুডিশিয়াল পান্ডামের বিপক্ষে আমাদের অবস্থান। এখন যদি আমরা ডিটেলসে যাওয়ার চেষ্টা করি, যেটা একটা ফানি ব্যাপার হবে যে আদালত কিসের ভিত্তিতে রায় হইতেছে পরিবর্তন করলো, তো সেখানে যে কারণগুলো আদালত দেখাইছে এগুলো শুনলে অবিশ্বাস্য মনে হবে যে মানে কি হয় নাকি যে বা কি জানি যে তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এগুলো ঠিকমতো রিভিউ করে নাই, তারপর আইন বদলে ফেলা হয়েছে, মানে এগুলো শুনলে বিশ্বাস হইতে মন চাবে না, কিন্তু বিশ্বাস করতে হবে আমাদেরকে, কারণ আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন, তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। শুনতে অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। এটা এমন না যে আমরা 1872 সালের ঘটনা ইতিহাস বই থেকে পড়তেছি, বিকৃত হয়েছে না, 2013 সালের ঘটনা আমাদের চোখের সামনে এগুলো ঘটছে। আমাদের চোখের সামনে এই যে দেলোয়ার হোসেন সাঈদীর যে আইনজীবী ছিলেন, এখন ওই যে কি নাম ভদ্রলোকের, এখন প্রসিকিউটর টিমের নামটা ভুলে গেলাম, তো উনি ন্যাশনাল টিভি চ্যানেলে এসে চিৎকার করে কাগজপত্র নিয়ে টকশোগুলোতে দেখাইছেন যে দেখেন এই তথ্য, এই প্রমাণ আমিগুলো আদালতের কাছে উপস্থাপন করছি। তারা কোনো কিছু কেয়ার করতেছে না, মানে তথ্য প্রমাণ সকল কিছু দেখাইতেছে, আদালত এগুলোকে ইয়েতে কগনিজেন্সি নিচ্ছে না, রাইট? সো এরকম পান্ডামি করলে তো কি করার আছে, কিন্তু এগুলো আমাদের চোখের সামনে ঘটছে। এবং এখন দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যদি কথা বলি, সুখরঞ্জন বালিকে গুম করে দিয়ে ইন্ডিয়ায় পাচার করে দেওয়া হয়েছে, সেই লোক আবার ফিরে এসে সকল কিছু বলছে যে আমাকে এভাবে গুম করা হয়েছে। মানে তারপর তো আর কোনো বিতর্কের অবকাশ থাকে না। এরা হইতেছে যারা ঘটনাস্থলে ছিল না, ত্রিসীমানায় ছিল না, তারা জানে যে এই লোক রাজাকার, আর যাদের স্বাক্ষর ভিত্তিতে রাজাকার ঘোষণা করা হচ্ছে তাদেরকে গুম করে দেওয়ার পর তারা ফিরে এসে বলতেছে যে আমাকে গুম করে দিয়েছে সরকার, আমি বলছি যে আদালত থেকে বের হয়ে আমি এগুলো স্বীকার করবো, আমাকে জোর করে নানান রকম থ্রেট দিয়ে এগুলো করানো হয়েছে। তো আমরা কার কথা বিশ্বাস করবো? যারা ঘটনাস্থলে ত্রিসীমানা নাই সেই শাহবাগী পান্ডাদের কথা বিশ্বাস করবো, যারা এখন ওরে বাবা অবিচার হয়ে যাচ্ছে দেখে কান্না করে উঠতেছে, নাকি যাদের সাক্ষ্যের ভিত্তিতেই ফাঁসির রায় দেওয়া হইলো তারাই যখন বের হয়ে এসে বলে যে আমাদেরকে জোর করে এগুলো বলানো হচ্ছে এবং তারপর তাকে গুম করে দেওয়া হয়, কোনটাকে আমরা বিশ্বাস করবো? ওকে, এটা অ্যান্সার খুবই ক্লিয়ার। তো এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ সভ্য হয় নাই, অসভ্য হয় নাই। একজন মানুষ সে যদি নিরপরাধ হয়ে থাকে তার জীবন ফিরে পাইছেন, এবং এর মধ্যে দিয়ে সভ্যতা অসভ্যতা কিছুই হয় নাই, কারণ সরকার বদলাইছে, সাথে সাথে রায় বদলে গেছে, আবার সরকার বদলাবে, আবার রায় পাল্টে যাবে, আবার সরকার বদলাবে, আবার অমুক দল নিষিদ্ধ হয়ে যাবে, জামাত একবার নিষিদ্ধ, একবার আওয়ামী লীগ নিষিদ্ধ, একবার একই আদালত, একই রায়, একই বিচার প্রক্রিয়া, যেখানে সকল কিছু অবজেক্টিভ হওয়ার কথা, রাইট? যে তথ্য প্রমাণ যা দেখাইছে সেগুলো অবজেক্টিভ হওয়া উচিত, সেটার ইন্টারপ্রিটেশন অবজেক্টিভ হওয়া উচিত না। আমরা দেখতেছি শুধুমাত্র আওয়ামী লীগকে ব্যান করা বা জামাতকে ব্যান করার মতো রাজনৈতিক সিদ্ধান্ত সাবজেক্টিভ, আপনি যদি এটাকে বানাইতেও চান সেটাও না। বাংলাদেশে সোনার বাংলা সেগুলো সাবজেক্টিভ না, বাংলাদেশে হত্যার রায় ও হইতেছে সাবজেক্টিভ। একবার দেওয়া হয় ফাঁসি, আবার সেই একই
অপরাধী একই তথ্য প্রমাণের ভিত্তিতে একই সকল কিছু প্রেজেন্টেড ডকুমেন্টসের ভিত্তিতে বেকসুর খালাস। সো এগেন এখানে মবের মূলক গুন্ডা পান্ডাদের দেশ, তো গুন্ডা পান্ডাদের দেশে হইতেছে আমাদের ন্যায় বিচারের পক্ষে আমাদের ডিফল্ট অবস্থান হওয়া উচিত, যে যেখানে ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা যেখানে সকল কিছু রাজনৈতিকভাবে মোটিভেটেড, সকল সিদ্ধান্ত নেওয়া হয় একটা সরকারি চাকরি থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে শুরু করে সবখানে রাজনৈতিক আনুগত্যকে কনসিডার করা হয়, আদালত তো ইভেন মোরসো। তো সেই পান্ডাদের দেশে, সেই ফান্টামির দেশে এটিএম আজহার ভদ্রলোক মুক্তি পাইছেন, এতে করে আইনের শাসন এবং সুশাসনের কোনো ক্ষতি হয় নাই।